পশ্চিমবঙ্গ সরকারের যিনি প্রধান, আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, ওনার এখনই ক্ষমতা থেকে সরে যাওয়া, পদত্যাগ করা উচিত। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ঘরে আর আলো জ্বলে না, বাইরেটা আমার দেখতে ইচ্ছা করে না, মনে হয় যেন অন্ধকারে বসে থাকি আমরা দুজন মিলে। মাঝে মাঝে এও মনে হয় যে যখন ট্রেন চলছে আমরা নামি, আমি ওনাকে বলি চলো দুজনে আমরা ট্রেনের তলায় গিয়ে শুয়ে পড়ি, কি আছে আর আমাদের জীবনে। ধন্য উনি যে মহিলা, একজন মহিলা হয়ে আমার মেয়ের যে মৃত্যুটা উনি এত ছেলে খেলা ভাবে দেখছেন, সেটা আমার সত্যি খারাপ লাগছে। সৌমিত্র রয়, অর্ক সেন, গোলাম আজম এবং শুভদীপ মহাপাত্র। গোলাম আজম জানলো কি করে? আমার এখানেই প্রশ্ন। গোলাম আজম সেই প্রশ্ন তুলছে, তারপর সুমিত্রা তপাদার প্রশ্ন তুলছে যে আমার মেয়ে বিকেল 8 তারিখ বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কলেজে ছিল না। উনি তো কলেজে ছিলেন না। তার উনি, সত্যি কথা বলতে কি, আমি আমার যত ক্রাফটেড মানে আমার যেটুকু অভিজ্ঞতা থেকে দেখেছি মুখ্যমন্ত্রীদের, সবচেয়ে, এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। এবং উনি উনি সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের উনি হাত রেখে দেন। সন্দেহজনক যে ডিএনএ তে একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে। আমার তো মনে হয় ওর ভ্যানিলারও ডিএনএ টেস্ট করা হোক। এটা একা সঞ্জয়কে বাঁচানোর জন্য না, এবং যখন আমার মেয়েকে খুন করা হয়েছে তখন থেকেই এইগুলো পূর্ব পরিকল্পিত হয়ে গেছে এবং একটা অদৃশ্য হাত কাজ করছিল। এতদিন আমরা সেটা বলিনি, এখন আমি বলি। আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আমার মেয়ের এই মৃত্যুর সমস্ত ধামাচাপা দেওয়ার জন্য যত রকম চেষ্টা করা যায় সব করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনারা কি এই সঞ্জয়ের ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তো আমরা চাই না সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক, আমরা চাই তদন্ত ভালোভাবে হোক। আসল কালপ্রিটরা ওই হসপিটালেই রয়েছে। আমার মেয়ের সঙ্গে যে 4জন সেদিন ছিল, সেই 4জন এবং সন্দীপ ঘোষ, আমার মেয়ের ভিপি যে সুমিত রায় তফাদার, এদের ভালোভাবে জেরা করলে, হেফাজতে নিয়ে জেরা করলে হয়তোবা সব প্রমাণ বেরিয়ে আসবে। আসল কালপ্রিট এখন হসপিটালেই, অথচ সঞ্জয়ের ফাঁসি হয়ে কি লাভ একার। আমি চাই তদন্ত ভালোভাবে হোক এবং সব দোষীরা সামনে আসুক, সব অপরাধীদের একসঙ্গে ফাঁসি চাই। এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা আমার মেয়ের দেহটাকে দ্রুত নিয়ে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, সবার যাতে ফাঁসি হয়। এখনো পর্যন্ত জানি যে কারোরই আঙুলের ছাপ নেওয়া হয়নি। আমার মেয়ের যে 28টা গায়ে ইনজুরি ছিল, সেগুলো অন্য কারোর সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। এবং আমার মেয়ের মুখে কামড়ের দাগ ছিল, ঘাড়ে কামড়ের দাগ ছিল, ওগুলোও ওখান থেকেও কোনো লালারস নেওয়া হয়নি যে অন্য কারো আছে কিনা। মানে প্রথম থেকেই সঞ্জয়ই যে একাই অ্যাকিউজড, এটাই প্রমাণ করার চেষ্টা করেছে পুলিশ, এবং সিবিআইও তাই করেছে। সিবিআই এর আইও যে সীমা পাহুজা ম্যাডাম, ওইখানে তার সাক্ষীতে বলেছেন যে আমরা কারো আঙুলের ছাপ নেইনি। গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু কারোর সাথে যদি সেটা না মেলানো হয় তো কি হবে? এখন তো আর আমার মেয়ের ডেড বডিটা নেই যে এখন সেটা কারোর সঙ্গে মিলিয়ে দেখা হবে। ডায়ের কপি যদি পড়ো, সেখানে দেখবে যে যারা ডিপোজিশন দিয়েছে, ডিপোজিশন অর্ক সেন, যে আমার আমার মেয়ের সঙ্গে লাস্ট যারা ছিল, অর্ক সেন এবং গুলাম আজমের বক্তব্যের মধ্যে যে কতগুলো ফারাক রয়েছে। আগের দিন ডিপার্টমেন্টে নাকি কোনো মদ্যপ, মানে ওই সেমিনার মদ্যপ ঢোকার চেষ্টা করেছিল। গোলাম আজম জানলো কি করে? আমার এখানেই প্রশ্ন। গোলাম আজম সেই প্রশ্ন তুলছে, তারপর সুমিত্রা তপাদার প্রশ্ন তুলছে যে আমার মেয়ে বিকেল 8 তারিখ বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কলেজে ছিল না। উনি তো কলেজে ছিলেন না। তারপরে আমার মেয়ে তার মার সঙ্গে 5টা নাগাদ করেছে, এবং কল রেকর্ড আমাদের কাছে, আমরা শুনিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার মেয়ে হসপিটালে ছিল। সেখানে যে হসপিটালের মধ্যেই যে থেকে আমার মেয়ে ফোন করছিল, তারও অনেক প্রমাণ সেই ফোন কলের মধ্যে আছে। 5জনের উপস্থিতি ওখানে প্রেজেন্সি আছে, পরিষ্কার লেখা আছে, কিন্তু আরো 4জন ছেলেরও আছে। কোন লোকটা মারা গেলে, কোন লোক বা কোনো দুর্ঘটনা ঘটলে এই এত বড় টিম যে উপস্থিত হয়, এবং সেটা যে মুখ্যমন্ত্রীর আদেশেই হয়েছে, এটা আমাদের পূর্ণ বিশ্বাস, এবং সেটা আমরা বিশ্বাস করি মন থেকে। কেননা যখন, হ্যাঁ, যখন 3:15 আমরা সেমিনার হলে প্রথম ঢোকার সুযোগ পেলাম, তখন সিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা বন্ধু, সিপি দেখি কার সঙ্গে ফোনে কথা বলছিল, তারপর ফোনটা বাড়িয়ে দিল, একটু সিএম এর সঙ্গে কথা বললাম। সিএম এর সঙ্গে যতক্ষণ কথা না বলেছি, ততক্ষণ আমাদের মেয়ের কাছে আমার মেয়ের মুখ দেখতে পারিনি। যখন সুমিত রায় তফাদার এটা বলেছেন যে আমি দেখে প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপাল বলে ঘটনাটা যা হয়েছে বডি মর্গে পাঠিয়ে দাও।
উনি তখন বলেছেন সুমিত্রা উপাধ্যায়, না এটা পুলিশকে জানাতে হবে, তারপরে পুলিশ আসবে, যা ব্যবস্থা করার পুলিশ করবে। বলবো, সত্যি যদি এই যে হাইকোর্টে যে মামলা রাজ্য সরকার করেছে ওর ফাঁসির জন্য নাকি ওকে ছাড়িয়ে দেওয়ার জন্য, সেটা আমরা বলতে পারবো না, এটা আমাদের সন্দেহ। হাস্যকর একটা ব্যাপার ঘটেছে, যে আমাদের ফোন করলেন অ্যাসিস্ট্যান্ট সুপার চেস্ট মেডিসিন, তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। জিজ্ঞাসাবাদ করা হলো হসপিটালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার, এমএসবিবির পরের পোস্ট যারা অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল, তাকে জিজ্ঞাসাবাদ করে দেবলীনা বলে কিনা ওনার নাম হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। কিন্তু সিবিআই যে ফোন করলো সে হচ্ছে সুচরিতা পাল, তাকে কোনো সাক্ষীতেও রাখা হলো না, জিজ্ঞাসাবাদও করা হলো না। তার বদলে সাক্ষীতে ডাকা হলো দেবলীনা দত্তকে। একটা কথা বলছি, আপনারা হয়তো ভয়েস শুনে থাকবেন, আমি সোমা বলছি, একটা ভয়েস ভাইরাল হয়েছিল খুব। আমি বলছি না কাকিমা, আমি বলছি হসপিটালের মধ্যে তারা এখনো কাজ করছে এইভাবে, তাদেরকে সঠিক তদন্ত করা হবে না, আসল দোষীদেরকে ধরা হবে না। সবাই বলছে, অনেকেই গল্প কথা রটাচ্ছে সঞ্জয় একাই ক্রিমিনাল, সঞ্জয় মদ্যপ ছিল, সঞ্জয় প্রথম দিন একটা ভাইরাল হয়েছিল একটা অডিও, সেটা একটা অন্য কলেজের পিজিটি আর একটা আরজি করের ইন্টার্ন, সে বলছে ভাই আমাদের ইন্টার্নরাই জড়িয়ে আছে, আমি নাম বলতে পারবো না। তো বলছে ঠিক আছে ঠিক আছে, নাম বলতে হবে না। কিন্তু ওই যে আরজি করের যে ইন্টার্নটা কথা বলছে, তারও আমরা নাম সিবিআই কে দিয়েছি, কিন্তু এইদিকে কোনো তদন্তই করেনি সিবিআই। নিশ্চয়ই নাম জানে, কিন্তু বলতে হবে না, যেটা ভয়েস কলে এসেছে। কিন্তু তবু আপনারা তার নামটা, ভয়েসটা আইডেন্টিফাই করে তার নামটা সিবিআই কে তদন্তের জন্য দিয়েছেন। তাও কিছু করে সিবিআই কে আমি না হলেও আজ থেকে 100 ক্লু দিয়েছি, সমস্ত ক্লুগুলো দেখে আর ওই মোবাইলেই রেখে দেয়। হ্যাঁ, এটা একটা বলছি, সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে আমি একদিন কল করেছি, দিদি তদন্তের কি খবর, কাজ কি হচ্ছে? বলে ভগবান কা উপর ভরসা রাখিয়ে ও, বা আমি তখন আমার তখন মেজাজটা সত্যি খারাপ হয়ে গেছে। আমি তখন বললাম, ভগবানের উপর যদি ভরসা রাখে তো আপনার কি দরকার, আপনি ছেড়ে দিন মামলা, আমরা ঠিক দেখে নেবো। তাহলে ভগবানের উপর ভরসা রেখেই আমরা চলবো, আমরা যা করার আমরাই করে নেবো, আপনাকে কিছু করতে হবে না। তখন আমার সাধারণত আমার মাথাটা খুব খারাপ, মানে এমনিতেই আমার মন মেজাজ খারাপ। তারপর ওনার এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। এবং কোর্টের মধ্যে একজন সিবিআই এর দেবাশিস, ওনার টাইটেলটা আমি জানি না, আমরা যেদিন গেলাম পরের দিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের চার্জশিট দেওয়ার কথা ছিল, 90 দিন হয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করলেন যে কালকে কি তোমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? উনি বললো মেয়ে মারা গেছে, আপনার দায় আপনার, কেউ কিছু করে দেবে না। এত বড় কথা বলছে। মানে ও তদন্তকারী একজন বাঙালি, এখানে কলকাতায় ডিউটিতে আছে। সবাই বলেন যে, অনেকেই বলবেন এর আগে দেখবেন, আমরা বলছি সিবিআই এর অফিসার, বলছি তদন্তে যদি এই হাল হয়। কাকিমা আরেকটা জিনিস স্পেসিফিক জিজ্ঞেস করবো, 4জন ডাক্তার ছিল, দুজনের নাম বললেন, আর দুজন কি? সবাই জানি আমি নাম, হ্যাঁ, সৌমিত্র রয়, অর্ক সেন, গোলাম আজম এবং শুভদীপ মহাপাত্র, দুজনকে তো সাক্ষীতেই রাখেনি, দুজনকেও সবাই একই জানে, তাই আর ওদের সাক্ষীতে রাখা হয়। ব্যাপারটা কি, এত ছেলে খেলা, এবং ওরা সিবিআই এর উপর মহলে এটা প্রুফ করে ফেলেছে যে বিষয়টা আমরা সমাধান করে ফেলেছি, এবং সুপ্রিম কোর্টও মনে হয় খুব সম্ভবত এটা ওরা সিবিআই প্রমাণ করে ফেলেছে, সেই জন্যই আর তদন্ত আগে বাড়ছে না। তবে সুপ্রিম কোর্টে আমরা আরেকটা পিটিশন করব, যেটা আমরা ওই স্ট্যাটাস রিপোর্ট গুলো সমস্ত চাইবো সুপ্রিম কোর্টে, দেবে কি দেবে না সেটা সুপ্রিম কোর্ট চিন্তা। আমরা ছিলাম না, আলাদা যে আলাদাই করে রেখেছে আমাদের সন্দীপ ঘোষের মানে ইনস্ট্রাকশনে আলাদা, আমাদের বাড়ির লোককে ওখানে থাকতে দেয়নি, বাড়ির লোককে আমার সঙ্গে থাকতে দেয়নি। আমরা 3টে গ্রুপ 3 জায়গায়, বাড়ির লোক এক জায়গায় আটকে রেখেছে, বাড়ির লোককে পুলিশ, আমাকে এক ঘরের মধ্যে, ওকে এক ঘরের মধ্যে, এইভাবে আমাদের ওই 3 ঘন্টা এইভাবে কেটেছে। তার মধ্যে মাঝখানে সে আর তার কয়েকজন সাগরেদ মিলে এগুলো দেখাশোনা করছিল। সে বলেছে, টিভিতে বলেছে, সে আমাকে সন্দীপ ঘোষই পাঠিয়েছিলেন ওখানে আলাদা করে। হ্যাঁ, তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আরজি করে আমরা পোস্টমর্টম করাবো না। তখন ওই আশিস পান্ডের কিছু লোকজন মিলে একটা দাবি তুলে, ফলস আর কি ছিল ব্যাপারটা, আমরা বুঝতে পারিনি তখন তো ব্যাপারটা কি। সেটাই তো বলছি, উনার কথাতেই আমার মেয়েকেও হয়তো খুন করা হয়েছে। আমার মেয়েকে রেপ তো মেইন হচ্ছে খুনটাই আমার মেয়েকে করা হয়েছে, এবং কি কারণে এখন আমরা মোটিভটা বুঝতে পারিনি। আমাদের নানান রকম আছে, যেমন মেডিসিনের সমস্যা আরজি করে একটা আছে, কেউ জানতে পারে না। এটা তো হয়নি সঞ্জয়কে, আমাদের তো সন্দেহ যে সিবিআই সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেছে কিনা। সিবিআই
সঞ্জয়ের বিরুদ্ধে আগেই ওরা ঠিক করে নিয়েছে যে সঞ্জয়ই অপরাধী, এবং তারপরে সঞ্জয়ের বিরুদ্ধেই তথ্য প্রমাণ জোগাড় করেছে। তুমি তো চার্জশিটের কপি দেখোনি, 200 পাতা আছে, তার মধ্যে 200 পাতা আছে সঞ্জয়ের বিভিন্ন ফোন কলের রেকর্ডিং দেখানো হয়েছে সেই যে চার্জশিটের যে কপি তার মধ্যে। আর বিভিন্ন সঞ্জয়ের গতিবিধি ওই দিনের 8 তারিখের। কিন্তু 8 তারিখেই আবার সঞ্জয় একটা টাইম উধাও ছিল, সেই টাইমের ডিসক্রিপশন কিন্তু সিবিআই দেয়নি। টাইমটা এখন বলতে পারবো না, কারণ বিচারের এটা একটা বিশাল পয়েন্ট রয়েছে, সিবিআই এর কাছে আমরা এই প্রশ্ন তুলবো। হ্যাঁ, একটা একটা সময় সঞ্জয় উধাও ছিল, সেই সময়ের বিশ্লেষণ কিন্তু সিবিআই দেয়নি। এটা আমরা সিবিআই এর কাছে জানতে চাইবো, এটা কি ব্যাপার। এবং সিবিআই এর আইও যে সীমা পাহুজা ম্যাডাম ওইখানে তার সাক্ষীতে বলেছেন যে আমরা কারো আঙুলের ছাপ নেইনি। গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু কারোর সাথে যদি সেটা না মেলানো হয় তো কি হবে? এখন তো আর আমার মেয়ের ডেড বডিটা নেই যে এখন সেটা কারোর সঙ্গে মিলিয়ে দেখা হবে। দিন মানে বৃহস্পতিবার ওর যেহেতু ওপিডি ডিউটি থাকে, তাই আমি বাড়ি থেকে টিফিন বানিয়ে দেই না, কিন্তু সেদিন বায়না করেছিল আমার কাছে, মা টিফিন বানিয়ে দেবে। আমি বললাম টিফিন বানিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, তো ওখানে গরম ভালো ভালো খাবার পাওয়া যায়, ওগুলো খাস না। ওখানে কিছু ভালো খাবার পাওয়া যায় না, তুমি টিফিন বানিয়ে দেবে। তো আমি তাড়াতাড়ি পুজো টুজো সেরে ওকে টিফিন বানিয়েই দিয়েছিলাম। ও বাড়ি থেকে যেটুকু খাবার খেয়ে গেছিল ওপিডি করে, ওপিডিতে যে পেশেন্ট সব ভর্তি হয়েছিল ওর আন্ডারে সব পেশেন্ট দেখে ও 5:30 নাগাদ এসে খাচ্ছিল, তখন ও আমাকে ফোন করেছিল। এবং ও যে হসপিটালে ছিল তার প্রমাণ হচ্ছে পাশে তখন আমার সঙ্গে কথা বলতে বলতে একটা ছেলে ওর ঘরে ঢুকেছিল, তাকেও বলছিল এই আমার বাড়ির খাবার আছে, তুইও একটু খেয়ে নে। আমি বললাম কাকে বলছিস? তখন ও বলল এই যে ও কি নাম বললো ভুলে গেছি, ওরও খাওয়া হয়নি তো সকাল থেকে, তাই ওকেও একটু খেয়ে নিতে বলছি আমার থেকে। তার মানে ওরা হসপিটালেই ছিল। এবং 8টার সময়ও আমার মেয়ে আমার সঙ্গে কথা বলেছে, তখন ও একটু শুয়েছিল। ওর সেদিন শরীরটা খারাপও ছিল, একটু জ্বর জ্বর ছিল, হয়তো একটু সময় পেয়েছে রেস্ট নেওয়ার। 8টার সময় আমাকে ফোন করেছিল, তখন বললো হ্যাঁ মা একটু শুয়ে আছি। কাকু একদম স্পেসিফিক করে এই অর্ক সেন, এই গোলাম আজম, এরা সব কোথায় এখন? আমি শুনছি ওই যারা নাকি সেদিন রাতে খাবার খেয়েছিল তারা এখন নাকি উধাও, তারা নাকি বিদেশে রয়েছে, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না, এরকমই সব বিভিন্ন অভিযোগ আছে। না না, যারা সবাই ডিউটি তারাই সব হসপিটালেই আছে। হ্যাঁ, ভ্যানিলা ভ্যানিলা কৃষ্ণন, ও তো 2 মাস ধরে বাড়িতেই গিয়ে বসেছিল। হ্যাঁ, 2 মাস ধরে বাড়িতে ছিল। আমার তো সন্দেহজনক ওই যে ডিএনএ তে একজন মহিলা আর ডিএনএ পাওয়া গেছে, আমার তো মনে হয় ওর ভ্যানিলারও ডিএনএ টেস্ট করা হোক। ভ্যানিলা কৃষ্ণন যার সঙ্গে আমার মেয়ের তার 15 দিন আগে আমার মেয়ের সঙ্গে খুব ঝগড়াঝাটি হয়েছিল, এবং তাকে আমার মেয়ের গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। একদম ঠিক বলেছেন যে সঞ্জয় ছাড়াও আরো একটা মহিলার ডিএনএ পাওয়া গেছে। একটা নয়, আরো মানে ভালো করে ওটা তদন্ত করলে আরো অনেক জনের উপস্থিতি, 4-5 জনের উপস্থিতি ওখানে প্রেজেন্সি আছে, পরিষ্কার লেখা আছে, কিন্তু আরো আরো 4 জন ছেলেরও আছে। কাকু একদম তারা হসপিটালে রয়েছে, ডিউটি করছে, তাদেরকে ধরা যাচ্ছে না। আমি বলছি তাদের পেছনে কি প্রভাবশালীর হাত? আমি শুধু এইটুকুই। অবশ্যই অবশ্যই আমার, এবং প্রথম দিন থেকে 9 তারিখ আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি যে যেখানে একদম আমি আপনাকে বলবো, আপনাদের সাথে আমার দেখাও হয়েছিল মনে হয়, আপনাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে আসছিল আপনাদেরকে কথা বলতে দিচ্ছিল না পুলিশ আমার সঙ্গে, আপনাদেরকে যখন গেট থেকে বার করছিল বিনীত গোয়েল। হ্যাঁ হ্যাঁ, এবার 12টা 15 মিনিটে যখন আমরা 12টা 15 মিনিটে যখন আমরা হসপিটালে পৌঁছাই, হসপিটালে গিয়ে সেখানে সিপি, এসিপি এবং হোমিসাইডের একজন ইন্সপেক্টর সোফিয়া মল্লিক, এরা কিন্তু ওখানে প্রেজেন্ট ছিলেন। আজকে কোন লোকটা মারা গেলে, কোন লোক বা কোনো দুর্ঘটনা ঘটলে এই এত বড় টিম যে উপস্থিত হয়, এবং সেটা যে মুখ্যমন্ত্রীর আদেশেই হয়েছে, এটা আমাদের পূর্ণ বিশ্বাস, এবং সেটা আমরা বিশ্বাস করি মন থেকে। কেননা যখন যখন 3টে 15 মিনিটে আমরা সেমিনার হলে প্রথম ঢোকার সুযোগ পেলাম, তখন সিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা বন্ধু, সিপি দেখি কার সঙ্গে ফোনে কথা বলছিল, তারপর ফোনটা বাড়িয়ে দিল, একটু সিএম এর সঙ্গে কথা বললাম। সিএম এর সঙ্গে যতক্ষণ কথা না বলেছি ততক্ষণ আমাদের মেয়ের কাছে আমার মেয়ের মুখ দেখতে পারিনি। তিনি তো এখন বলেছিলেন আপনাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে, যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আমি সবাইকে সামনে নিয়ে আসবো, এবং হ্যাঁ হ্যাঁ তখন বলেছিল যারা যারা এই
ঘটনার সঙ্গে যুক্ত আমি সবাইকে সামনে নিয়ে আসবো এবং কঠোর শাস্তি দেবো। এবং যেদিন আমাদের বাড়িতে মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন আমাদের দুজনকে আলাদা ঘরে ডেকে নিয়ে কথা বললেন, তখন বললেন আসল অপরাধী তো ধরেই ফেলেছি। আমি ওনাকে শেষ করতে না দিয়েই বললাম, ম্যাডাম আসল অপরাধী আমি ওকে মনে করি না, কারণ আমার মেয়ে একটা হসপিটালে ডিউটিরত অবস্থায় ছিল, বাইরের কেউ এসে কিছু ঘটিয়ে যাবে আর ভেতরে কেউ কিছু জানবে না, এটা আমি বিশ্বাস করি না। তখন উনি মাথা নিচু করে শুনলেন, শুনে বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, এটা আমারও কোশ্চেন, তুমি ভেতর থেকে কয়েকজনকে নিয়ে একটু ডান্ডা টান্ডা দাও, ঠিক এই ইয়েই, তাহলে বেরিয়ে যাবে। তারপরে আমাকে বললেন কম্পেনসেশন পাবে আপনার মেয়ে একটা, তা ওটা নিয়ে মেয়ের জন্য স্মৃতি করে রাখবেন। আমি বললাম ম্যাডাম আমি ওসব এখন চাই না, আমি আগে চাই সুবিচার, তদন্ত হোক, আসল দোষীরা অপরাধীরা ধরা পড়ুক, তারপরে দরকার হলে আমি নবান্ন থেকে গিয়ে নিয়ে আসবো। দিতে উনি কাঠগড়ায় যখন জজ সাহেব এসছেন ঘরে সাক্ষী দিতে, উনি কাঠগড়ায় যখন উঠেছেন, উনি তদন্তকারী অফিসার 9ই আগস্টের পরে 10ই আগস্ট সিট গঠিত হয়েছে। 10ই আগস্ট আর সাক্ষী ছিল মনে হয় নভেম্বরে ডিসেম্বরের এই 24-25 তারিখে আর কি। উনি তখন এত ভয়ে ছিলেন, ওনার গলা থেকে কথাই ঠিক মতো বের হচ্ছিল না। হ্যাঁ, না, উনি কিছু জানেন বলে আমার মানে তদন্ত যে কিছু করেছেন সেটাই আমার মনে হচ্ছিল না। এবং জজ সাহেব বাধ্য হয়ে ওনাকে বললেন, উনি যখন কোনো কিছু উত্তর দিতে পারছেন না, বলে আপনি কেস ডায়েরি দেখেই বলুন। এবং আর একটা ঘটনা যেটা উনি বললেন, সঞ্জয়ের মোবাইলটা সিজ করলেন, সেই মোবাইলটা সিজ করে আবার সঞ্জয়কে আবার ফেরত দিয়ে দিবেন। এবং কি সেই মোবাইলটা আবার টালা থানায় চার্জ দিতে টালা থানায় নিয়ে দিবে। সঞ্জয় লালবাজারে সঞ্জয়ের মোবাইল চার্জ দেওয়া হচ্ছে টালা থানায়। রূপালী মুখার্জি এটাও বলেছেন যে সেমিনার হলে তালা চাবিটা উনি ম্যানেজ করেছেন, এবং ম্যানেজ করে উনি যে জায়গা থেকে পেয়েছেন ঠিক সেখানেই দিয়ে দিয়েছেন। এটা আমার অর্থটা বুঝতে পারিনি, জজ সাহেব এটা প্রশ্ন করেননি ওনাকে, ওকে কিন্তু সিবিআই লয়ারও যে প্রসিকিউটর ছিল, সেমিনার হলটার চাবি ম্যানেজ করে সেমিনার হলটা খুলেছিলেন, খুলে আবার যেখানে উনি পেয়েছেন সেখানেই দিয়ে দিয়েছেন। এবং সীমা পাহুজা ম্যাডামও তার সাক্ষীতে বলেছেন 14 তারিখের পরে উনি আর আরজি করে জানিনি, তাহলে উনি কি তদন্ত করলেন? আমি একটা জিনিস বলছি, দেখুন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সব প্রশাসনের উপর আমরা ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি, কিন্তু তদন্তের যদি এই হাল হয় কাকিমা কি হবে বলুন তো? আমি বলছি সিবিআই এর উপর আস্থা রেখে, সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, আপনারা চাননি একবারও, আর সিবিআই তদন্ত হাইকোর্টের নির্দেশে হয়েছে, কিন্তু আমি বলছি কি সেই জন্য কোর্টের কাছেই আমরা 54টা কোশ্চেন রেখেছি এবং কোর্টের কাছে অ্যান্সার চেয়েছি। সেই কোর্ট সেই প্রশ্নের ক্লারিফিকেশন কোর্ট দিতে পারছে না, কারণ একটা ডিভিশন বেঞ্চে প্রথমে আমরা মামলা করেছিলাম এবং ডিভিশন বেঞ্চই রায় দিয়েছিল সিবিআই এর। তার জন্যই সিঙ্গেল বেঞ্চ বলেছে যদি সুপ্রিম কোর্ট আমাকে অনুমতি দেয়, যেহেতু কেসটা সুমোটো সুপ্রিম কোর্টের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লারিফিকেশন নিয়ে এসে নিয়ে আসলে উনি শুনবেন মামলাটা, এবং সেই জন্যই আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি। রূপালী মুখার্জি এটাও বলেছেন যে সেমিনার হলে তালা চাবিটা উনি ম্যানেজ করেছেন, এবং ম্যানেজ করে উনি যে জায়গা থেকে পেয়েছেন ঠিক সেখানেই দিয়ে দিয়েছেন। এটা আমার অর্থটা বুঝতে পারিনি, জজ সাহেব এটা প্রশ্ন করেননি ওনাকে, ওকে কিন্তু সিবিআই লয়ারও যে প্রসিকিউটর ছিল, সেমিনার হলটার চাবি ম্যানেজ করে সেমিনার হলটা খুলেছিলেন, খুলে আবার যেখানে উনি পেয়েছেন সেখানেই দিয়ে দিয়েছেন। এবং সীমা পাহুজা ম্যাডামও তার সাক্ষীতে বলেছেন 14 তারিখের পরে উনি আর আরজি করে জানিনি, তাহলে উনি কি তদন্ত করলেন? আমি একটা জিনিস বলছি, দেখুন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সব প্রশাসনের উপর আমরা ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি, কিন্তু তদন্তের যদি এই হাল হয় কাকিমা কি হবে বলুন তো? আমি বলছি সিবিআই এর উপর আস্থা রেখে, সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, আপনারা চাননি একবারও, আর সিবিআই তদন্ত হাইকোর্টের নির্দেশে হয়েছে, কিন্তু আমি বলছি কি সেই জন্য কোর্টের কাছেই আমরা 54টা কোশ্চেন রেখেছি এবং কোর্টের কাছে অ্যান্সার চেয়েছি। সেই কোর্ট সেই প্রশ্নের ক্লারিফিকেশন কোর্ট দিতে পারছে না, কারণ একটা ডিভিশন বেঞ্চে প্রথমে আমরা মামলা করেছিলাম এবং ডিভিশন বেঞ্চই রায় দিয়েছিল সিবিআই এর। তার জন্যই সিঙ্গেল বেঞ্চ বলেছে যদি সুপ্রিম কোর্ট আমাকে অনুমতি দেয়, যেহেতু কেসটা সুমোটো সুপ্রিম কোর্টের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লারিফিকেশন নিয়ে আসলে উনি শুনবেন মামলাটা, এবং সেই জন্যই আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি। একটা জিনিস আমি বলবো, সন্দীপ ঘোষ এরকম কোনো সাক্ষী দিয়েছে ডক্টররা নাকি সন্দীপ ঘোষ বলেছে তড়িঘড়ি বডিটা তুলে মর্গে পাঠায়?
হ্যাঁ, প্রথম যখন সুমিত রায় তফাদার এটা বলেছেন যে আমি দেখে প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপাল বলে ঘটনাটা যা হয়েছে বডি মর্গে পাঠিয়ে দাও। উনি তখন বলেছেন সুমিত তফাদার, না এটা পুলিশকে জানাতে হবে, তারপরে পুলিশ আসবে, যা ব্যবস্থা করার পুলিশ করবে। হ্যাঁ, এটা কি আমাদের যাতায়াত অসুবিধা, আমাদের ভাষারও সমস্যা, ওখানে কি হয় আমরা বুঝতে পারি না। হাইকোর্টে থাকলে আমরা সামনাসামনি দেখতে পারবো বিষয়টা, সেই জন্যই। গত বুধবার যে মামলাটা উঠলো সুপ্রিম কোর্টে, বুধবারই তো ছিল, 22 তারিখ, 22 তারিখে যে মামলাটা উঠলো, আমি লাইভে ছিলাম, দেখছিলাম কখন আমাদের মামলাটা উঠলো আর কখন মামলাটা পরবর্তী ডেট ঘোষণা হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। মানে উঠতে না উঠতেই পরবর্তী ডেট ঘোষণা। হ্যাঁ, মামলা উঠেছিল দুটো দুটো 10-15-তে মামলাটা উঠলো প্রথম, যখন উনি এলেন বিচারপতি টিফিনের পরে, তখন মামলাটা আমাদের উঠলো। আমাদের ম্যাডাম যিনি লয়ার তিনি প্রেস করলেন এবং দেখলাম যে 1 মিনিট কি বুঝতেই পারলাম না, উনি বুধবার দিন ডেট ঘোষণা হয়ে গেল। কাকিমা, একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে মানে আদৌ কি কোনো আমি একজন বিখ্যাত লয়ারের কাছে ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম যে আমার বয়স্ক খুবই, বলে আপনার জীবনে কোনোদিন ঘটেছে যে সুপ্রিম কোর্ট সুমোটো মামলা নিয়েছে? বলে হ্যাঁ, 2-1টা নিয়েছে, দেখেছি। আমি বলছি, রোববার দিন কোনো মামলা সুমোটো নিয়েছে এরকম দেখেছেন? বলে এটা তো আমাদের কাছেও আশ্চর্য লেগেছে, রোববার দিন সুমোটো নিচ্ছে, এটা আমাদের কাছেও একটু আশ্চর্য লেগেছে। একজন বয়স্ক লয়ার, তার নামটা আমি বলতে পারবো না, তিনি বললেন, উনি বললেন যে এরকম আশ্চর্যকর ঘটনা আমরা কিন্তু জীবনে কোনোদিন দেখিনি, রোববার দিন। হ্যাঁ, নিয়ে আমরা একটু পিছিয়েই গেছি। আমরা প্রথম সেই 9 আগস্ট যেখানে ছিলাম আজও এই 6 মাস প্রায় হতে গেল সেখানেই আছি, কিছুই জানতে পারি না। আপনাদের তো সাক্ষ্য গ্রহণ হয়েছে, আপনাদের আমার হয়নি, আমার সাক্ষ্য হয়নি। আমার বৃন্দা গোভার অ্যান্ড তার টিম প্রথমে ওনাকে নিয়ে গেছিল, সেদিন আমি বারবার, সীমা পাহুজা ম্যাডামও আমাদের ঘরে ছিলেন, আমি বারবার বলেছি ওনাকে একা যেতে দেব না, উনি একা গেলে মেয়ের কথা বলতেই উনি কেঁদে ফেলে, উনি একা আমি ছাড়বো না। আমার যাও বলেছিল, কিন্তু ওনারা বলেছেন আমরা কিছুতেই রিস্ক নিয়ে আপনাদের নিতে পারবো না, ওখানে আপনাদের ঢোকা বারণ, আমি শুধু ওনাকে নিয়ে যাব, ও আমাদের দায়িত্বে নিয়ে যাব এবং দিয়ে যাব। তাই করেছেন। পরে আমরা যখন লয়ার চেঞ্জ করলাম, লয়াররা আমাদের আমি সাক্ষী দেব বলে অ্যাপিল করেছিলেন, কিন্তু সিবিআই ওটা মানেনি। না, না, এক জায়গায় আমরা ছিলাম না, আলাদা যে আলাদাই করে রেখেছে আমাদের সন্দীপ ঘোষের মানে ইনস্ট্রাকশনে আলাদা। আমাদের বাড়ির লোককে ওখানে থাকতে দেয়নি, বাড়ির লোককে আমার সঙ্গে থাকতে দেয়নি। আমরা 3টে গ্রুপ 3 জায়গায়, বাড়ির লোক এক এক জায়গায় আটকে রেখেছে, বাড়ির লোককে পুলিশ, আমাকে এক ঘরের মধ্যে, ওকে এক ঘরের মধ্যে, এইভাবে আমাদের ওই 3 ঘন্টা এইভাবে কেটেছে। তার মধ্যে মাঝখানে সে আর তার কয়েকজন সাগরেদ মিলে এগুলো দেখাশোনা করছিল। সে বলেছে, টিভিতে বলেছে, সে আমাকে সন্দীপ ঘোষই পাঠিয়েছিলেন ওখানে আলাদা করে। হ্যাঁ, তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আরজি করে আমরা পোস্টমর্টম করাবো না। তখন ওই আশিস পান্ডের কিছু লোকজন মিলে একটা দাবি তুলে ফলস আর কি ছিল ব্যাপারটা, আমরা বুঝতে পারিনি তখন তো ব্যাপারটা কি। তখন তো আমরা আশিস পান্ডেকেও চিনতাম না। কাউ- তখন আমরা এমনিতেই হতাশ, কি হয়ে গেল আমার মেয়েটার সাথে, আমাদের সব স্বপ্নই চলে গেল, সবকিছু হারিয়ে তখন আমরা এমনিতেই হতাশ। তারপরে পুলিশ এবং ওখানকার যে এই সন্দীপ বাহিনী, তারা যেভাবে আমাদের মানসিক টর্চার করেছে, আমরা মানে মুখ দিয়ে আর কথা বেরোন করার মতো অবস্থায় ছিলাম না। হ্যাঁ, চেষ্টা তো করেছিলাম আমরা, 2 ঘন্টার গিয়ে টালা থানায় গিয়ে বসেও ছিলাম বডি রাখবো বলে, কিন্তু পুলিশ আমাদের কোনো কথা, এবং সঙ্গে ওখানে তো আমাদের কোনো কথা শোনা হয়নি, তাই জন্য আমরা ভেবেছিলাম বিজেপির কৌস্তব বাগচি এবং সজল ঘোষ, অগ্নিমিত্র পাল, এই 3জনও উপস্থিত ছিলেন। সজল ঘোষ, কৌস্তব খুব চেষ্টা করেছিল, কারণ কৌস্তবকে পার্সোনালি আমার মেয়ে চিনতো, কারণ আমার মেয়ের যে বোন, মানে যে বোন ছিল যার সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা হচ্ছিল, সে আর ওই কৌস্তব একই বন্ধু আর কি, এই জন্যই আমার মেয়েকে কৌস্তব পার্সোনালি চিনতো, এবং কৌস্তবও খুব মর্মাহত ছিল সেদিন। কৌস্তব খুব চেষ্টা করেছিল সেকেন্ড পোস্টমর্টমের জন্য, এবং টালা থানায় গিয়ে অনেক চেঁচামেচি চেষ্টা, মানে জোর জবরদস্তি করেছিল, গাড়িতে কিন্তু আটকেই রাখা হয়েছে, আমাদের গাড়িতে পুলিশ আটকে রেখেছে, আর আমাদের গাড়ির ড্রাইভারকে অন্য গাড়িতে নিয়ে আটকে রাখা হয়েছে, আমরা যাতে গাড়ি থেকে না নামতে পারি। অটো গাড়ির দরজা লক হয়ে গেছে, আমরা বেরোতেও পারছি না, কেউ ওখানে আটকে কিছু বলতেও পারছি না।
এবার একটা কথা বলবো, এই রায়ের কপিটা উনি পার্সোনালি নিজে ভালো করে পড়ে, হ্যাঁ, এবং হাইকোর্টের সামনে যে লেখা আছে আইন বিশেষজ্ঞ বলে একটা বোর্ড আমরা দেখেছি, উনি হ্যাঁ আইন বিশেষজ্ঞ বলে একটা বোর্ড আছে হাইকোর্টের সামনে, আমরা নিজের চোখে দেখেছি। এবং বলবো রায়ের কপিটা উনি ভালো করে পড়ে এবং দায়িত্ব নিয়ে, আর যখন ভালো করে রায়ের কপিটা পড়ে দায়িত্ব নিয়ে উনি যেন এই নিজের মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দেন, ওনাকে বারবার রিকোয়েস্ট করব। আর ভবিষ্যতে উনি এরকম না, মানে মানুষের স্বপ্ন যেন এরকম না ঘটান। জিনিস বলছি, অনেকেই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সঞ্জয় না ধনঞ্জয় হয়ে যায়, অনেকেই বলছে, আমি দেখতে পাচ্ছি। সঞ্জয় দোষী, সঞ্জয় দোষী, কিন্তু আরো দোষী আছে। সাক্ষ্য প্রমাণ সবাই সঞ্জয় ঘোষ। এটাই তো আমরাও যে ভাবছিলাম যে, হ্যাঁ 104খানা প্রশ্ন, জজ সাহেব নিজে বলেছেন যে আমি কোনো আসামিকে আজ পর্যন্ত 104টা কোশ্চেন করিনি, তোমাকে করলাম, কিন্তু তোমার কাছ থেকে কোনো পজিটিভ কিছু আমি পেলাম না, তুমি যা উত্তর দিয়েছো সমস্ত তোমার বিরুদ্ধে। চাপে রয়েছে ও খুব। আমি দেখছিলাম যখন সঞ্জয়কে সাজা ঘোষণা করা হচ্ছে, ওকে বলা হচ্ছে, ও কড়ি কাঠ গুনছে, মানে উপরে দেখতে, মানে একটা ভাব, ক্রিয়েটিং ভাব যে আমার সাজা হয়ে যাচ্ছে, কান্নাকাটি করবে বা কোনো অনুভূতি ওর মধ্যে কাজ করেনি তখন, কোনো অনুভূতিই ছিল না, মনে হচ্ছিল অনুভূতিহীন একটা মানুষ দাঁড়িয়ে আছে। কি বলবো, সত্যি যদি এই যে হাইকোর্টে যে মামলা রাজ্য সরকার করেছে ওর ফাঁসির জন্যে নাকি ওকে ছাড়িয়ে দেওয়ার জন্য, সেটা আমরা বলতে পারবো না, এটা আমাদের সন্দেহ আছে। সঞ্জয় যতদিন বেঁচে থাকবে মনে হয় যারা আসল দোষী তাদের ঘুম হবে না। হ্যাঁ, অবশ্যই। হয়তো একমাত্র সাক্ষীও আছে, যদি ওর কোনোদিন মন থেকে বলতে বলে। উনি কি আইন ওনার হাতে আছে? উনি কি জজ সাহেব? জজের চেয়ারে ওনাকে বসিয়ে দাও, তাহলে উনি যত অপরাধী আসবে সবার ফাঁসি খালি উনি রাজ্য সরকার রাজ্যে দেবেন। তারপর যখন হাইকোর্টে মাটি গড়া, যত রকম ঘটনা ঘটে সব ওনার শ্যাম বলেন, আমিই সব। তার মানে আমার মেয়ের মৃত্যুটা ওনার কথাতেই হয়েছে। মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে চালাইনে, আজকে যদি 4জন একসঙ্গে অসুস্থ না হতো, মামনি রুইদাস মরে যেত, ওকে জ্বালিয়ে দিত, সমস্যা মিটে যেত, কেউ বাড়ির লোক মেনে নিত যে কেউ অসুস্থ হয়েই মারা গেছে, বুঝতে পারতো না। কিন্তু যেহেতু 4জন একসঙ্গে অসুস্থ হয়েছে বলে আজকে ফোকাসে বিষয়টা এসছে। আজকে করে এরকম আমার মেয়ের ডিপার্টমেন্টেও এই ওষুধ নিয়ে অনেক পেশেন্ট মাঝে মাঝেই মারা যায়, গরিব পেশেন্ট যারা, তারা তো বুঝতে পারে না মরে গেছে, অসুস্থ ছিল মরে গেছে, এরকম ভেবে ডেড বডি নিয়ে বাড়ি চলে যায়। কাকু কাকিমা আপনাদেরকে বলছি, কোনোদিন অভয়ের মুখে এই সন্দীপ ঘোষের এত যে পাওয়ার এইসব করে, এরকম কিছু শুনিয়েছে বাড়িতে এসে? আপনারা ভয় পেয়েছেন? না, ভয় পাইনি। চিন্তই না। তবে এগুলো যে আরজি করে টাকা দিয়ে পাশ ফেল হয়, তারপরে টাকা দিয়ে পেশেন্ট ভর্তি হয়, এই দুর্নীতিগুলো মেয়ে বলতো। হ্যাঁ, যখন আমাদের কেউ চেনা যদি বলতো যে মেয়ে হসপিটালে আছে, একটু ভর্তি করিয়ে দিতে বলুন, ও তখন বলতো, বাপি আমি যে হসপিটালে আছি এটা কাউকে বলবে না, আমি চাপে পড়ে যাব। আরেকটা জিনিস কাকু কাকিমা, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনারা কি এই সঞ্জয়ের ফাঁসি দিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন? আমরা বললাম না, হাইকোর্টে যে মামলা করেছি তার ক্লারিফিকেশন আনার জন্য সুপ্রিম কোর্টে গেছি, এবং সুপ্রিম কোর্ট, না সুপ্রিম কোর্টের কাছে বলেছি যে আপনি দয়া করে যে সুমোটোটা নিয়েছেন এটা হাইকোর্টের কাছে ফেরত দিয়ে দিন, তাহলে আমাদের মামলাটা শুনতে এবং বুঝতে সুবিধা হবে। এই জন্যই আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন করেছি। বলছি ভিসারা রিপোর্ট এলো না এখনো পর্যন্ত, তো সেক্ষেত্রে সাজা ঘোষণা হয়ে গেল। ভিসেরা রিপোর্ট কতদিনে আসে সেটা তো আমি জানতে পারি না, জানি না আর কি, কিন্তু প্রায় তো 6 মাস হয়েই গেল, এখনো আমরা তো সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, কিছুই জানি না এখনো কি হয়েছে। এমনকি এই ইনফরমেশন গুলো দেবে, তারাই তো আমাদের ইনফরমেশন গুলো দেয় না, এটাই তো সমস্যা আমাদের সবচেয়ে। না, অনেকেই বলছে, আমি দেখছিলাম একটা চ্যানেল, আমি জানি না তারা কি, আমি দেখছিলাম সেই চ্যানেলে যে সাংবাদিকটা কথা বলছিলেন, তারা বলছে আপনাদেরকে নিয়ে অনেক প্রশ্ন তুলছিলেন, আপনারা দেখেছেন কিনা জানি না। আমি আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এই যে যে রিপোর্ট গুলো বা আপনারা যে দুবার আইনজীবী বদল করেছেন, এটা নিয়েও আপনাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছিল। আমরা প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যে করছিলেন, চালান ছিল না একদিন, সেদিন উনি চালান নিয়ে কোনো কথাই তোলেননি। আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললেন তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, মানে বিচার বিচার আপনার দিকেই যাচ্ছে রায়।
কিন্তু তো সেই কথাটা আমাদের ভালো লাগেনি। তখন উনি বললেন যে আপনি তাহলে সুপ্রিম কোর্টটা ছেড়ে দিন, হাইকোর্ট আর লোয়ার কোর্ট করুন। তো উনি তখন বললেন না, ছাড়লে আমি সবই ছেড়ে দেবো, আমি তাহলে কোনোটাই করব না। তো তখন বৃন্দাগোপাল এসে করলেন। তো উনি তো আরো বাজে, উনি আমাদের জন্য নতুন ল তৈরি করলেন। যে আমার ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় ছিল, সেখান থেকে এসেছিল। হ্যাঁ, সব নিয়েছেন এবং ফেরত দেওয়ার সময় উনি যে ব্যবহার করেছেন, সত্যিকারে আমরা আশ্চর্য হয়েছি। এবং চার্জশিটটা আমরা যেদিন ওরা ছেড়েছেন সেদিন রাত্রিবেলায় 8টার সময় চার্জশিটটা, তারপরের দিন আমরা চার্জশিট গুলো পেয়েছি। না, কিছু কোনো কাগজপত্র আমাদের হাতে হ্যান্ড ওভার করা হতো না, যাতে আমরা কিছু না জানতে পারি। এবং আমরা চার্জশিট, সিবিআই লয়ার সঙ্গে মিলে উনি কাজ করতেন। প্রথম চার্জশিটটা বেরোলেই আমরা নারাজি দিতে চেয়েছিলাম। তখন ওনার বৃন্দাগোপালের টিমের যে সৌতিক, সে বলল আপনারা নারাজি দেবেন, আপনাদের কি তথ্য প্রমাণ আছে যে নারাজি দেবেন? আমি বললাম তথ্য প্রমাণ যদি আমাদের থাকবে তো সিবিআই কেন লাগবে, আমরাই ধরে ফেলবো। আমরা এই সঞ্জয় একা না যে, সেটাই বিশ্বাস করি না, সেই জন্য আমরা নারাজি দেব। উনি বলে আপনাকে এভিডেন্স দেখালেও বিশ্বাস করবেন না? আমি বললাম না, এভিডেন্স দেখালেও আমি সঞ্জয় যে একা আমার মেয়েকে মেরে ফেলেছে এটা বিশ্বাস করব না। বলছি কাকু কাকিমা, আপনারা 17 লাখ টাকা আপনাদেরকে রাজ্য সরকার দিতে চেয়েছিল, সেক্ষেত্রে আপনারা রিফিউজ করে আপনাদের সিদ্ধারাটা শক্ত আপনারা বিচার চাই, এটা অনেক মানুষ, অনেক মানুষকে আজকে নজির সৃষ্টি করেছে। আজকে আমার মেয়েটাই হারিয়ে গেছে, তার স্বপ্নগুলোই পূরণ করতে পারিনি, আমি টাকা দিয়ে কি করব? আমাদের যেটুকু আছে সেটুকু ওর জন্য যদি কিছু করতে চাই সেটা দিয়েই আমরা করতে পারবো। আমরা তার যে কম্পেনসেশন নেব না। আমরা চাই তদন্ত, বিচার প্রক্রিয়া ঠিকঠাক হোক। আমাদের যেমন কোল খালি হয়েছে, আর কোনো বাবা মার যেন ভবিষ্যতে এই দিনটা দেখতে না হয়। সেই জন্য যত দূর যেতে হয় লড়াই আমরা আগামী প্রজন্মের জন্য করে যাব। সেই জন্য ওই কম্পেনসেশন টাকা আমরা চাই না। কাকু, এটা একটা বড় সিস্টেমের বিরুদ্ধে লড়াই, একদম অনেকটা লড়াইটা কিন্তু কোনো কঠিন। সিস্টেম হোক আর যাই হোক, কোনো লড়াই থেকে আমাদের পেছনে সরাতে পারবে না। হোক সিস্টেম, আমরা সিস্টেম ভাঙবো, সিস্টেম ভেঙে আমরা বিচারটা আনবো। আমি সবসময় বলি, দেখবে বিচার চিনিয়ে আনবো তো এইভাবেই। সিস্টেম না ভাঙলে তো চিনিয়ে আনা যাবে না, সিস্টেম ভেঙে বিচার চিনিয়ে আনবো। এবং আমাদের আরো ধৈর্য ধরতে হবে, আরো কঠিন হতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ভেঙে পড়ি, মেয়ের কষ্টে যখন খেতে বসি, সামনের চেয়ারটা যখন ফাঁকা থাকে আর খেতে পারি না, হয়তো উঠে চলে যাই কাঁদতে কাঁদতে। কিন্তু আবার প্রতি মুহূর্তে, পরের মুহূর্তেই শক্ত হয়ে যাই যে আমার বিচার পেতেই হবে পরবর্তী প্রজন্মের জন্য। আমার মেয়েটা তো ফিরে আসবে না। তাই সবাইকে বলবো, সমস্ত দেশের নাগরিকদের বলবো, শক্ত হবেন, হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না, লড়াই করে যেতে হবে আমাদের, এবং আপনারা পাশে থাকবেন। এটাই বলবো সবার কাছে, যে সবাই যেরকম ভাবে আমাদের পাশে দাঁড়ান সবসময়, এবং সবাই দাঁড়িয়েছিলেন বলে আজকে আমরা দুটো কথা বলতে পারছি এবং মানে সিট দ্বারা সোজা করে এগিয়ে যেতে পারছি। সবসময় আমাদের কাছে সঙ্গে থাকবেন, আমরা বিচার আনবই। ছোট্ট কথা জিজ্ঞাসা করবো, এই যে লোয়ার কোর্টে যাদেরকে পেয়েছেন কাকু কাকিমা, যে আইনজীবীরা আপনাদেরকে সহায়তা করছে, তাদের থেকে এখন পর্যন্ত তাদের থেকে ভালো? খুব ভালো। রাজদীপ হালদার যে ছেলেটা, প্রথম দিন আমরা যখন গেছিলাম তখন ওর সামনে বসে আমি কাঁদছিলাম। ও তখন বলেছিল প্লিজ কাঁদবেন না, আপনি আমার মায়ের মতো। ওরা এখনো সেই কথাটা পালন করে এবং অমর্ত্য দে যে আমার দাদার মতো। এবং আরেকটা ছেলে আছে, সৌভিক সৌভিক ঘোষ, তাছাড়াও আছেন তাদের মাথার উপরে ওনারা মহামান্য। হ্যাঁ, না, থাকবেন হাইকোর্টের টিমে, থাকবেন হাইকোর্টে। সবার নাম বলতেই পারিনি এখনো। অমিতাভ গাঙ্গুলি স্যার এবং তরিত ওঝা স্যার, অনেক সিনিয়র স্যার, এনাদের আমার প্রণাম থাকবে, কৃতজ্ঞ থাকবো আমি এদের উপর সব সময়, যে আরো থাকবেন, কিন্তু এনারাও থাকবেন পরামর্শ দেওয়ার জন্য একটা টিম। তো সুদীপ্ত গাঙ্গুলি, সুদীপ্ত মৈত্র এবং গার্গী গোস্বামী বলে এই দুজন আছেন। আরো দুজনকে আমরা চেষ্টা করছি অ্যাপয়েন্টমেন্ট করার। এনারা লোয়ার কোর্টের, এনারাও অমিতাভ অমর্ত্য দে যে উনিও থাকবেন, রাজদীপ হালদারও থাকবে। ঠিক আছে, এখন একদম ঠিক আছে করছেন সঠিকভাবে, এবং আমরা সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি। এবং ওনারা পুরো আমার মেয়েটাকে নিজের ঘরের মেয়ে মনে করেই লড়াইটা করছেন। এবং ওনারা আমাদের থেকে কোনো টাকা পয়সাও নিচ্ছেন না, যেটুকু খরচা শুধু সেটুকু আমরা জোর করে হয়তো দিচ্ছি, ওনারা কোনো টাকা পয়সাও নেন না।
আপনাদের সাথে কমিউনিকেশন খুব ভালো হচ্ছে। লড়াইটা জারি থাকুক, আপনাদের এইটুকুই বলবো। আর বঙ্গ টিভি আপনাদের সঙ্গে সবসময় আছে, বঙ্গ টিভির দর্শকরাও সবসময় আছে। আজকে একটা বার্তা দিলেন ওনারা, সত্যি বলুন তো, আজকে মুখ্যমন্ত্রীকে সবাই কেন বলবে এতবার ধরে পদত্যাগ করুন? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বটে, সব ক্ষেত্রেই এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যে সব কেস ফুলতলি কামদুনি হয়ে যায় না। আপনারা কাকু, কামদুনির ভাইটাও বলছে আমরা এখনো পর্যন্ত বিচার পেলাম না, ওনার হাতেই তো ছিল, বিচার দিতে পারলো না। উনি, সত্যি কথা বলতে কি, আমি আমার যত ক্রাফটেড মানে আমার যেটুকু অভিজ্ঞতা থেকে দেখেছি মুখ্যমন্ত্রীদের, সবচেয়ে, এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। এবং উনি উনি সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের উনি হাত রেখে দেন। এবং তো আছে, সেটা আমরা জানি না। ওনার এটা মানে কি বলবো, এত জঘন্য। উনি যে মহিলা, একজন মহিলা হয়ে আমার মেয়ের যে মৃত্যুটা উনি এত ছেলে খেলা ভাবে দেখছেন, সেটা আমার সত্যি খারাপ লাগছে। এবং স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, প্রতিটা দপ্তরে এই যে মানে দুর্নীতি, এগুলো সব জায়গায় হাতটা ওনার উপরে। এই যে সবাই ধরা পড়ছে, আবার ছাড়াও পেয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না, শুধু ওনার নিজের যা দুর্নীতিগ্রস্ত তাদের সঙ্গে উপর দরদ, আর আমার মেয়েটা তো সৎ ছিল বলে তো একজনের কোনো ওনার দরদ নেই। সন্দীপ ঘোষের উপর ওনার দরদ আছে, কিন্তু আমার মেয়ে ওনারই একজন কর্মচারী, একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় খুন হলো। তার যাতে কেউ, যাতে তার সঙ্গে যে অপরাধ করলো তারা যেন ধরা না পড়ে, সেই চেষ্টাটাই উনি করলেন। আর আমার মেয়েটাকে একটা রাস্তার কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হলো। যত তাড়াতাড়ি ফেলে দিতে পারি তত বেঁচে যায়। কেন? আমার মেয়েটা সৎ ছিল বলে। আমাকে অনেকেই বলেছে আজকে যে গুণগুলো থাকলে মানুষ ভালো থাকে, সেই সৎ গুণগুলো আপনার মেয়ের মধ্যে ছিল বলেও আজকে চলে গেল। মানে সে তো মানুষকে বুঝতে হবে, উনি যে অপরাধীদের প্রশ্রয় দেন। সন্দীপ ঘোষের চাকরি যায়নি, এবং সন্দীপ ঘোষের এগেনস্টে যে চার্জশিট জমা পড়েছে দুর্নীতির মামলায়, এখনো সেই চার্জশিট গৃহীত হয়নি। এটা তো তার একটা বড় প্রমাণ। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ঘরে আর আলো জ্বলে না, বাইরেটা আমার দেখতে ইচ্ছা করে না, মনে হয় যেন অন্ধকারে বসে থাকি আমরা দুজন মিলে। মাঝে মাঝে এও মনে হয় যে যখন ট্রেন চলছে আমরা নামি, আমি ওনাকে বলি চলো দুজনে আমরা ট্রেনের তলায় গিয়ে শুয়ে পড়ি, কি আছে আর আমাদের জীবনে। কিন্তু তাও মনকে শক্ত করি যে আমাদের তো বেঁচে থাকতে হবে, মেয়েটার তো কোনো স্বপ্নই পূর্ণ হয়নি, তার স্বপ্নগুলো অসম্পূর্ণই থেকে গেছে। আজকে কত পেশেন্ট আমার বাড়িতে এসে কাঁদে যে ম্যাডাম আমাদের বিনা পয়সায় দেখতেন, ফ্রিতে ট্রিটমেন্ট করতেন। এইটা বলবো যে সমাজও একটা ভালো মানুষ, একটা ভালো ডাক্তার, একটা হৃদয়কে হারিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ। তাই হয়তো আমার মেয়েটাকে ঘরের মেয়ে বলে মেনে নিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং দেশবাসী। এতটা ভেঙে পড়বেন না, গোটা বাংলার মানুষ আছে, গোটা বাংলার মেয়েরা, আপনার মেয়ে একটা আপনি হারিয়েছেন অভয়াকে, গোটা এতগুলো অভয়া আপনার সঙ্গে আছে, এই মুহূর্তে আপনাদের পাশে আছে প্রত্যেকেই। আপনার নিশ্চয়ই অনেকে খবর, যারা আপনাদেরকে নাম্বার জানে, খবর নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিচ্ছেন যে লড়াই কিভাবে করতে হয়, দাঁতে দাঁত রেখে। একদম অনেক অভয়া আপনার সাথে আছে, আমরাও রয়েছি, বঙ্গ টিভি অবশ্যই আপনাদের পাশে রয়েছে।